শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বলা শেষে একটু থামলো সে। স্যামুয়েলের শান্ত মুখটা থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে আবারও মুখ খুলল। আমি তোমার কাছ থেকে সঠিক ব্যাখ্যাটা শোনার অপেক্ষায় আছি টেলর, কিন্তু আমার অপেক্ষার মূল্য না দিলে নিজের মতো করে ব্যাখ্যাটা ভেবে নিতে হবে। আর সেই ভাবনাটা কি? উডসাইড এনার্জি কোম্পানিতে আমার আব্বুর শেয়ার, 32টা বছরের মুনাফা, সবটা তার অনুপস্থিতিতে তার সন্তানের প্রাপ্য। তুমি আর তোমার পার্টনার্স ভেবেছে আমি বা আমার বড় চাচা একসময় অবশ্যই সে সব কিছুর দাবি জানাবো। সবটা আদায়ের জন্য আমি কোনো পদক্ষেপ নিচ্ছি কি না, নিলে কতটা নিতে পারি, কতটা প্রমাণ জোগাড় করতে পারি, কাদের সহযোগিতা পেতে পারি। অধিকন্তু আমি তোমাদের কোনো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে মিলে গিয়ে কিছু করার চেষ্টা করি কিনা, এসব ওয়াকিবহল থাকাটাই তো বুদ্ধিমানের কাজ। আর এখানে আমার একমাত্র কাছের মানুষ আছেনই, জেরিন ইসলাম। তাই সে বেচারিকেও অকারণে দম বন্ধকর জীবন পেতে হলো তোমাদের নজরবন্দি থেকে। কবারে কথাগুলো বলে নওফিল একটা দীর্ঘশ্বাস পেল। তারপর স্যামুয়েলের মুখপানে তাকালো। তিনি হাসছেন। মাথা দোলাতে দোলাতে ওকে কিছু বলতে উদ্যত হতে নওফিল ট্রাফিক পুলিশের মতো হাত উঁচিয়ে থামতে নির্দেশ দিয়ে কর্কশ গলায় বলল, আমার ভাবনা জানলে, এবার আমার সিদ্ধান্তটা জানো। তুমি আমার চারিত্রিক গুণাবলীর ব্যাপারে সম্পূর্ণ অবগত, তবু স্পষ্টভাবে বলছি, ওই কোম্পানির $1 ওপরও আমার লোভ নেই, কোনো দাবি নেই টেলর। আমার পরবর্তী প্রজন্ম কোনো দাবি জানবে না ইনশাল্লাহ। আমার সন্তান এলে আমি তাকে জানতেও দেব না একসময় ওর দাদা তার ইলিগাল আর্নিংসে এই দেশে ছোট এক কোম্পানি করেছিল, পরবর্তীতে তা বিশ্বের শীর্ষ কোম্পানিতে পরিণত হয়েছে। তুমি আর তোমার পার্টনার্স ভরসা রাখতে পারো আমার কথায়। উঠে দাঁড়ালো নওফিল কথা শেষ করে। চারপাশে রাত নেমেছে। হাত ঘড়িতে সময় দেখলো 8টা বাজতে চলেছে। বেরিয়ে পড়া যায় এখনো। স্যামুয়েলের স্বার্থপরতা জানার নিঃসংকোচে তার আতিথেয়তা গ্রহণের কোনো মানই হয় না। বিদায় টেলর। কথাটা মুখে প্রায় চলেই এলো ওর। সেই মুহূর্তে স্যামুয়েলের কথা শুনে থমকে পড়তে হলো ওকে। ভাই বোন দুজনের কথার ধরনই দেখি একই। মুচকি হাসতে হাসতে বলেই উঠলেন স্যামুয়েল। মারিয়ামের কথা বলছো? বিস্ময়টুকু আড়াল করে জানতে চাইল নওফিল। ও ছাড়া আর কটা বোন আছে তোমার? মস্করার সঙ্গে বললেও নওফিলের চোখে ফুটে ওঠা উদ্বিগ্ন ভাবটা দেখে স্যামুয়েল হাসি থামালেন। কি হয়েছে জান? রাগ করার মতো কিছু বলেছি? মজা করে বললাম তো ছেলে। মারিয়াম এসেছিল তোমার কাছে কবে? ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো নওফিল। চাইলো আর বিস্ময় এবং কৌতূহল আর আড়াল রাখতে পারল না সে। তুমি কি জানতে না আমার সঙ্গে ওর দেখা হওয়ার কথা? উঠে দাঁড়ালেন স্যামুয়েল। কৌতূহলী হলেন তিনিও। ওর সঙ্গে সাক্ষাৎ হয়েছে বলেই তো তোমার সঙ্গেও সরাসরি সাক্ষাতের প্রয়োজন বোধ করেছি। টিয়ার ব্যাপারটা না থাকলেও তোমার সাথে দেখা করতাম। কেন? মারিয়াম নিশ্চয়ই কোনো দায় দাবির জন্য এসেছিল না? আসলেই না, তোমরা ভাই বোন দুজনেই খুব ইন্টেলিজেন্ট আর গ্রেট হার্টেড। তবে অবাক হয়েছিলাম ও আমার অবধি পৌঁছে যাওয়ায়। অথচ ওর পেছনে তেমন ক্ষমতাশীল কেউ ছিল না যার সাহায্য নিতে পারে। ছিল কেবল একজন সাধারণ ব্রিটিশ ভদ্রলোক। তুমি আমার সঙ্গে কেন দেখা করার প্রয়োজন বোধ করেছো তা এখন পুরোপুরি বুঝতে পারছি। আমার মুখে বলা কথাগুলোর প্রমাণ কাগজে কলমে রাখতে চাও, এই তো? মারিয়ামও সেই প্রমাণ তোমাকে দিয়ে গেছে? হ্যাঁ। মৃদু হাসি মুছছেই না স্যামুয়েলের মুখ থেকে বললেন, এই কোম্পানি প্রতিষ্ঠার পেছনে জেইনের অবদান সর্বোচ্চ ছিল। এ খবর যে কজন জানতো তারা বেশিরভাগই এখন কোম্পানির সাথে জড়িত, আর বাকিরা কয়েকজন পৃথিবীর নানান জায়গায় বসবাস করছে। তাদের কারো থেকেই কেবল এই ব্যাপারে সবটা জানা সম্ভব। যেমন বছর কয়েক আগে তুমি জেনেছো জেইনের সেই ভক্ত থেকে, যার সঙ্গে পার্টি করেছিলে তার শিপে। কিন্তু মারিয়াম কার থেকে জেনেছে? বিস্ময় ধীরে ধীরে শুধু বাড়ছেই নওফিলের। কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল স্যামুয়েলের। এর মানে ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। স্যামুয়েলের কথাটা নওফিলই বলে দিল। আরো বলল, তুমি পেপার রেডি করে থাকলে নিয়ে আসতে পারো, আমি সিগনেচার করে দেব। বদলে মারিয়ামের সাথে তোমার দেখা কবে হয়েছে এবং কি কাজে এসেছিলে তোমার কাছে সবকিছু আমাকে বিস্তারিত জানাবে টেলর। ওর দিকে কতক্ষণ ঠান্ডা চোখে তাকিয়ে থাকলেন স্যামুয়েল। তার যে ক্ষমতা
কাগজে সই আদায়ের জন্য কোনো শর্ত মানারই দরকার নেই তার। বরং নওফিলের উদ্ধত্তের জন্য শিক্ষা একটা দিতেই পারতেন, কিন্তু না, এমনটা তিনি করবেন না। জীবনের একটা সময় পর্যন্ত জাইনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটেছেন। একে অপরের জন্য ওরা বন্ধুরা, যেই কোনো পদক্ষেপ নিতে পিছপা হতেন না। এই কোম্পানির পেছনে যে অবদান ছিল জাইনের, তাও তিনি অস্বীকার করতে পারবেন না কোনোদিন। আর তারই ছেলে হিসাবে নওফিলের এই দাম্ভিক ব্যক্তিত্ব রূপটুকু খুবই যৌক্তিক, এবং বরং সে এমনটা না হলেই মনে হতো না জাইন মাহাতাবের সন্তান সে। নওফিলের ঘাড়ে হাত দিয়ে ওকে বসতে ইশারা করে নিজের জায়গা দখল করে নিলেন। বিনা বাক্যেই নওফিল বসলো তার পাশে। পুনরায় নিভিয়ে রাখা সিগারেটটা আবারও জ্বালালেন স্যামুয়েল। তারপর জিজ্ঞেস করলেন ওকে, তোমাদের যোগাযোগ নেই কতদিন? জানো না তুমি? সত্যি বলতে আমি ওর বেঁচে থাকার খবর জানতাম না। ও আমার সামনে আসার পর বিশ্বাস করতেও কষ্ট হচ্ছিল। তোমার মার একজন ডান হাত ছিল, জাইমা, ভারতীয়। তার কাছ থেকে আমার ব্যাপারে বহু তথ্য পেয়েছে মারিহাম। আমার কাছে কিভাবে পৌঁছানো যাবে এ ব্যাপারেও আইডিয়া ওকে জাইমাই দিয়েছিল। কিন্তু জাইমা জানলেন কিভাবে? তাকে তো আমার মায়ের থেকে সেভ করার জন্য বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, আয়মানকে কবজায় আনতে জেইন ওকে ব্যবহার করেছিল। তারপর রেজা বাস্টারটার সাথে বাংলাদেশে শিফট করে দিয়েছিল আয়মানের হাত থেকে বাঁচানোর জন্য। কিন্তু ওকে আবার আসতে হয়েছিল অস্ট্রেলিয়ায়। জেইনই নিয়ে এসেছিল আয়মানের হুকুমে। তুমি তখন তোমার মায়ের গর্বে। শুধু এই সুযোগে আমার বন্ধুকে খুব জ্বালিয়ে নিতে পেরেছিল। ওদের দুজনের কেমিস্ট্রি খুব থ্রিলিং আর রোমান্টিক ছিল। থ্রিলিং কেন বললাম জানো? কারণ দুজনের জন্য যতটা টক্সিক ছিল ঠিক ততটাই আবার পজিটিভও ছিল। বাবা মার বিষয়ে যে কোনো গল্পই নওফিলকে হৃদয়ে আন্দোলিত করে, এখনো করছে। খুব ছোটের কোণে হাসিটা আসতে চেয়েও সামলে নিল সে। এই মুহূর্তে এই বিষয়টির চেয়ে বেশি জরুরি বোনের ব্যাপারে জানা, তাই প্রসঙ্গ ধরিয়ে দিল। জাইমাকে কেন আনা হয়েছিল আবার? হ্যাঁ বলছি, প্রেগনেন্ট অবস্থায় তো জেনকে নাজেহাল করার সম্ভব ছিল শুধু ঘরের মধ্যেই। এদিকে বাইরে বের হওয়া আইমানের জন্য কঠোর নিষেধ করা সিকিউরিটি রেখেছিল জেন। কিন্তু আমার বন্ধুকে তো নাজেহাল করা চাইই, ওর চোখে চোখেও রাখা চাই। এর জন্য বিশ্বস্ত একজনকে দরকার। তেমনটা ছিল শুধু জাইমাই। আয়মান জানতো জাইমা ওর সামনে এলে নিজেকে রক্ষা করার জন্য ওর যে কোনো আদেশ মাথা পেতে নেবে। আর হয়েছিল তাই। একসময় জেইন ওর বিরুদ্ধে ব্যবহার করেছিল জাইমাকে, পরে জেইনের বিরুদ্ধে তাকে ব্যবহার করে ও। আর এর মাঝেই কোম্পানির কাজও শুরু হয়েছিল। তখনই জাইমা নানাভাবে অবগত হয়েছিল এ ব্যাপারে। কিন্তু মারিহামের সাথে সে কিভাবে যোগাযোগ করতে পেরেছে তা আমাকে জানায়নি মারিহাম। আমিও অত বিষয়টা নিয়ে জানার চেষ্টা করিনি, আমার ততটা প্রয়োজন ছিল না বলে। কিন্তু তোমার কাছে ও কেন এসেছিল, আর সেটা কবে? এসেছিল বছর 4 আগে। তোমার সাথে কি 4 বছর ধরেই যোগাযোগ নেই, নাকি আরও আগে থেকে? জবাবটা দিতে চাইল না নওফিল, কারণ বুঝতে পারছে মারিহাম ওদের ভাই বোনের সম্পর্কটা নিয়ে বিশেষ কিছু বলেনি স্যামুয়েলকে। নওফিলের নীরবতায় স্যামুয়েল যা বোঝার বুঝে ফেললেন। ওর মুখটার দিকে তাকিয়ে আজ বহু বছর পর কারো জন্য খুব মায়া আর করুণা অনুভব করলেন তিনি। কতটা ছন্নছাড়া হয়ে গেছে জাইনের পরিবারটা। দীর্ঘশ্বাস ফেলে বললেন, কিছু ক্লু নিয়ে হাজির হয়েছিল যেগুলো ওর কাছে ধাঁধা মনে হচ্ছিল, আর সেই ধাঁধার সমাধান পেতেই ছুটে আসে আমার কাছে। কিসের ক্লু? বুকটা দুরু দুরু করছে নওফিলের। ওর ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে এতগুলো বছরে ও যা খুঁজে পায়নি তা ওর বোন পেয়েছে নিশ্চয়। স্যামুয়েল ওকে হাতের ইশারায় শান্ত হতে বললেন। আমি ব্যাপারটা আমার মতো করে সাজিয়ে বলছি জান। বুঝতে পারছি তুমি অনেক কিছুই জানো না, বা সেই সুযোগটা পাও নাই যেটা মারিহাম পেয়েছে। তুমি নিশ্চয়ই জানো তোমার আন্টি আলিয়া তোমার কাছে যেতে পথে তোমার চাচা জাহিদের কাছে ধরা পড়ে, আর তারপর কি হয়? আপনি বলুন। আপনার বক্তব্যটা মারিহামের বয়ান, তাই সেটা জানতে চাই। আলিয়া মৃত্যুর মুখে এসে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে গিয়েছিল বাংলাদেশে, কিন্তু বেচারি দুর্ভাগ্যক্রমে মুখোমুখি হয় তোমার চাচার। তার কাছে মারিহামের পরিচয়টা আগে জানায় সে প্রমাণসহ। তারপর তোমার সাথে দেখা করতে চায়। তোমার চাচা তাকে ভালো মানুষই দেখিয়ে হোটেলে রেখে আসে আর আশ্বস্ত করে তোমাকে সব জানিয়ে তোমাকে নিয়ে তারপর হোটেলে আসবে। কিন্তু সে তা করেনি।
তোমাদের সম্পত্তির আরও একজন ভাগিদার হোক এটা সে কোনোভাবেই চায়নি। তাই বেচারি আলিয়াকে হোটেল থেকে কিডন্যাপের ব্যবস্থা করায়। ফলাফল ওর জীবনের শেষ সময়েও অসহনীয় কষ্ট জুটে যায়। ওকে গুম করে খুন করে তোমার চাচা ভেবেছিল পার পেয়ে যাবে, কেউ কিছু জানবে না, কিন্তু থামলেন স্যামুয়েল। বিদ্রুপের হাসি হাসতে হাসতেই বললেন, তোমার চাচা জানতো না সে একসময় ভয়ানক টেররিস্ট আর কন্ট্রাক্ট কিলারকে জালে আটকিয়েছিল। আলিয়া সব রকম আশঙ্কার কথা মাথায় রেখে সব রকম ব্যবস্থা মাথায় করেই বাংলাদেশে গিয়েছিল জানো। কিন্তু মারিয়াম তার নিখোঁজ হয়ে যাওয়ায় বোকার মতো দেশে গিয়ে ছোটাছুটি করে মাকে খুঁজতে। এর মাঝেই আলিয়ার হাজব্যান্ড লোকটা আলিয়ার রেখে আসা সেই ক্লু পায়। তারপরই তোমার চাচাতো ভাই ইনভেস্টিগেশনে সাফল্য পায়। তোমার চাচা আলিয়াকে মারার পর ডেড বডিটা নাকি কবরও দেয়নি, ফেলে দিয়েছিল নদীতে। কিন্তু তোমার চাচাতো ভাইটা কোনো আইনি পদক্ষেপ নেয়নি তার বাবার বিরুদ্ধে, যার জন্য মারিয়াম তোমার সাথে কোনো যোগাযোগ না করেই দেশ ছেড়ে চলে যায়। মাথা নুইয়ে পড়তে পুরোটা শুনতে শুনতে নাবিল 4 বছর আগের সেই দিনটির কথা স্মরণ করলাম। নিজের মৃত্যুর নাটক সাজিয়ে ইয়াসিফকে ফাঁসিয়ে যাওয়া। কিন্তু মারিয়াম বুঝতে পারেনি ইয়াসিফের অক্ষমতা আর সীমাবদ্ধতা কোথায় ছিল। জাহিদ শেখ আলিয়ার খুনের সঙ্গে সরাসরি কোনোভাবে জড়িত ছিল না। অন্যায়টা সে করিয়েছিল ঢাকার বড় বড় সন্ত্রাস দলের মাধ্যমে। কিন্তু এর পেছনে কলকাঠি যে ওর বাবা মানুষটি ছিল তা খুব ভালোভাবে বুঝতে পেরেছিল ও। আর সেটা মারিয়ামকে জানানো ছিল ওর বোকামি। কারণ তার আগে মারিয়ামকে বোঝানো উচিত ছিল ওর অক্ষমতা কোথায়, এবং সেই সাথে ও যে হাল ছেড়ে দেওয়া বা নিজের বাবা বলে তার অন্যায়কে প্রশ্রয় দেওয়ার মানুষও না, সেটাও মারিয়ামকে বোঝানোর সময়টাও ওকে দেয়নি মারিয়াম। এই 4 বছরে ইয়াসিফ একটু একটু করে প্রতিদিন পরিবর্তন হয়েছে কেবল নিজের বাবা আর মায়ের ভেতরে কুলুষিত রূপটা দেখার পর থেকে। জাহিদ শেখ আজ অবধি যা যা ভুল করেছে তার পেছনে পরামর্শ আর বুদ্ধিদাতা ছিল তো ইয়াসিফের মা মানুষটি। এমনকি জাকির শেখের স্ত্রী খুশি যে বহু আগে থেকে নফিলের ক্ষতির উদ্দেশ্যে কালো জাদু করেছিলেন তাও শুরু থেকে বুঝতে পেরেছিলেন ইয়াসিফের মা। তবুও তিনি কখনো তা প্রকাশ করেননি কারো কাছে। আর একইভাবে নিজের মেয়েও খুশি বেগমের সঙ্গে যুক্ত হলে চুপ থেকেছিলেন তিনি। ইয়াসিফ 4 বছর আগে এসবের শাস্তি বাবা মাকে দিতে চেয়েছিল বটে, কিন্তু নফিল তখন দিদি মারিয়াম এই দুজনের সমস্যার সমাধানটা আগে করতে চেয়েছিল। কেননা ওই একই সময় দিদির ভালো থাকা আর ওকে কঠোরভাবে প্রস্তুত করার দায়িত্বটা সে সঁপেছিল ইয়াসিফকে। সেই সাথে মারিয়ামকে খুঁজে বের করার দায়িত্ব ঘাড়ে নিয়েছিল সে নিজ উদ্যোগেই। কি ক্লু পেয়েছিল? চাবিটা ছিল একটা ব্যাংকের ভোল্টের চাবি। কোন ব্যাংক তা খুঁজে নিতে খুব সময় লাগেনি ভদ্রলোকের। সেই ভোল্টের সন্ধান পাওয়ার পর সেখানে দেখে ছোট্ট একটা নোটপ্যাড রাখা। সেখানে প্রথম পৃষ্ঠাতেই লেখা তুরস্কের কুশকয় গ্রামের একটি ঠিকানা। আর কিছু লেখা ছিল কিনা বলেনি আমাকে। মারিয়াম সেই ঠিকানাতে গিয়েছিল, কিন্তু যে জন্য গিয়েছিল তা সে পায়নি। আব্বু আম্মু? স্বাগতিক করে উঠল নফেল। কিন্তু তোমার বোন হাল ছেড়ে দেয়নি, তাই আমাকে সহ আমার আরও 3 বন্ধুর খোঁজ আরম্ভ করে সে। অবশেষে আমার অবধি পৌঁছাতে সম্ভব হয়, তখনই পুরো ব্যাপারটা খুলে বলে আমাকে। তুমি ধাঁধার সমাধান দিয়েছিলে? প্রায় 30 বছরের ব্যবধানে গ্রামের অনেক কিছুই কি পাল্টে যাওয়া স্বাভাবিক না? ঠিকানাটা সঠিকই ছিল, কিন্তু পরিবেশ, পথ, জায়গা সবই বদলে গেছে। প্রায় জেইন আর আয়মান ওখানের মানুষের সাথে মিশত না, বরং লোকারণ্য থেকে দূরে থাকারই চেষ্টা করে গেছে। এজন্য ওখানকার বসতিরাও মারিয়ামকে কোনো কিছু বলতে পারেনি ওদের সম্পর্কে। আমার পক্ষেও সমাধান দেওয়াটা সহজ ছিল না, কিন্তু একটুখানি চেষ্টা করলে তা কঠিনও না। হ্যাঁ, পেরেছিলাম দিতে সমাধান। এই জন্যই তবে মারিয়াম তুরস্কে গেছে। আব্বু আম্মু তো আমারও, আমাকে কেন জানালো না আরেকটা বারো? মন কষ্ট নিয়ে কথাগুলো নফিল বলে উঠতে স্যামুয়েল আবারও সান্ত্বনার হাত রাখলেন ওর কাঁধে। কিছু একটা ওকে বলতে উদ্যত হচ্ছিলেন, কিন্তু হঠাৎ পেছন থেকে ডেকে উঠল লিয়াম। ব্যাকইয়ার্ডে দাঁড়িয়েছে। ড্যাড, বৃষ্টি শুরু হচ্ছে, খেয়াল নেই তোমাদের? লিয়াম বলতেই যেন অনুভব করলো ওরা গায়ে পড়ছে ইলশি গুড়ি। নফিলকে নিয়ে স্যামুয়েল চলে এলেন কটেজে।
বসার ঘরে বসবে কিনা জিজ্ঞেস করলো ওকে। নফিল না জানিয়ে তাকে আপাতত বিদায় দিয়ে চলে এলো দিদিতির কাছে। গড়িতে রাত 8:30। ইচ্ছে করলে এখনই বেরিয়ে পড়া যায়, কিন্তু আচমকা নফিলের মনটা নিস্তেজ হয়ে এসেছে। ইয়াসিফ মাবিসার খোঁজ নিতে ইচ্ছে করলো না ওর। জেরিনকে কল করতেও মন চাইলো না। ঘরে ঢুকতেই চোখের সামনে অন্ধকার দেখে সমরি ফিরে পাবার মতো চমকে উঠল ওর দৃষ্টিজোড়া। জানালা খোলা, ধুধু সবুজ মাঠটা পরিষ্কার দেখা যাচ্ছে জানালায় দাঁড়িয়ে। মাঠের শেষ কোথায়? এমন মুহূর্তে এই অবাঞ্ছিত প্রশ্নটা মনে আসতে বিরক্ত হলো ও। ঘরের দরজা বন্ধ করতে করতে ডাকল, শরণ। ঘরে নেই দিদিতি, তাই জবাব পেল না। আবারও তাকে ডেকে উঠতে বাথরুমের দরজা খোলার শব্দ হলো। পাশ ফিরে তাকাতে দেখতে পেল দিদিতির। কি হয়েছে? আলো নিভিয়ে রেখেছো কেন? ভালো লাগছে না আলো। স্পষ্ট সুরে জানিয়ে বিছানায় এসে বসলো দিদিতি। নিজের দহনের কষ্টে নফিলকে ভুলে গিয়েছিল। দিদির মনের উপর দিয়েও আজ কেমন ঝড় গেল। এই মুহূর্তে মেয়েটার কাছে থাকা দরকার ওর, কিন্তু তার আগে নিজেকে একটুখানি সময় দেওয়া দরকার যে। ওরা আজ চুপচাপ দুজন দু জায়গায়। জানালার সামনে এসে নফিল দূরের মাঠে চেয়ে মারিয়ামের চিন্তায় মগ্ন। ওর যমজ বোনটা মারা গিয়েছিল, তা জেরিন ইসলাম ওকে বলেছিলেন অতীতে, কিন্তু কেন যেন সেটা বিশ্বাস করতে চাইছে না ও। নিজেরই একটা অংশ ছিল বলেই হয়তো কোনোদিন না দেখেও খুব টান অনুভব করত, মনে প্রাণে বিশ্বাস করতে চাইতো বোনটা নিশ্চয়ই বেঁচে আছে ওরই মতো, হয়তো পৃথিবীর অন্য কোথাও। মারিয়ামের কথা যেদিন জানলো সে ইয়াসিফের থেকে, সেদিনই অসংখ্যবার বলেছিল ইয়াসিফ মারিয়াম নিজেকে 24 বছরের যুবতী বলেছে, অথচ নফিল বোকার মতো ভেবে নিয়েছিল তখনও সেই ওর আরেকটি অংশ। হয়তো এখনও তাই বিশ্বাস করতো, যদি না মাবিসা মেয়েটির এক বর্ণ মিথ্যা ছাড়া মারিয়ামের শৈশব থেকে যুবতীর সময় সব কিছু ওকে জানাতো। আর আজকে আবারও প্রমাণ পেল ও মারিয়াম সত্যি ওর যমজ বোনটি নয়, হলেও তো ওরই মতো মারিয়ামও ওর প্রতি অদৃশ্য মায়া টান অনুভব করত এতদিন। কিন্তু ওর এই বোনটি খুব নিষ্ঠুর মনের, পাথর মনের, ঠিক যেন মায়েরই মতো। তাই তো ভাইয়ের সন্ধান পেয়েও একটিবার সে ভাইকে কাছে এসে ছুতে চাইল না, একবার দেখাও দিল না ভাইকে। ওরা আমাকে ওদের স্মৃতি মন সবখান থেকে মুছে ফেলেছিল নাফিল। নিস্তব্ধ ঘরটা দিদির থমথমে গলা বেজে উঠল। নফিল ঘাড় ঘুরিয়ে তাকালো পেছনে। বিছানায় পা দুটো মেলে বসে সে দিদিটি হেডবোর্ডে হেলান দিয়ে আছে। নিজের বাবা মার কথা বাবার ফুরসতটুকু পেল না নফিল। চিন্তা সমাপ্তি ঘটিয়ে এগিয়ে এলো বিছানার কাছে। চোখ দুটো তখন বুজে আছে দিদিটির। বিছানায় এসে হঠাৎ তার কোলের উপর মাথা পেতে শুয়ে পড়ল সে। একটু চমকে গেল দিদিটি ওর কাণ্ডে। কি হলো তোমার? আমরা খুব দ্রুত দেশে ফিরে যাব, ঠিক আছে? তারপর ডাক্তারের কাছে যাব দুজনেই। কিসের মধ্যে কি? ডক্টরের কথা আসলো কোত্থেকে? তুমি আমাদের কথা ভাবছো না কেন? সংসারটাকে সারা জীবন দুজনেরই থাকবে। কথাটা জিজ্ঞেস করে নফিল দিদিটির মুখপানে তাকালো। তার প্রতিক্রিয়া দেখার আশায় দিদিটিও তাকিয়ে আছে ওর দিকে। বুঝতে পারলো নফিল কোনো মজা করছে না, আর তাতেই যেন চিন্তার গতিবিধি 80 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল। বাবা মার কথা ভুলে ভাবতে বসলো। বিয়ের প্রথম 5টি মাঝে অন্তত কয়েকবারই নফিল চেষ্টা করেছিল, কিন্তু সে কনসেপ্ট করেনি। খেয়াল হলো এবারও প্রতিবারই নফিল একই চেষ্টা করেছে, কিন্তু এখনও কোনো লক্ষণ দেখা যায়নি তার মাঝে। রজস্রাবের সময় অবশ্য পেরিয়ে যায়নি। দেখা যাক এই মাসটা, তারপর সত্যি ডাক্তার দেখাবে সে। সমস্যাটা হয়তো ওরই, তাই বললাম। তোমার যেতে হবে না, আমিই যাব। কেন? প্রেগনেন্ট কি মেয়েরা পুরুষ ছাড়া হয়? জবাব দিল না তিথিতি। ফ্রুকোচকে দেখতে থাকলো নফিলকে। তা পাত্তা না দিয়ে বলতে থাকলো নফিল, সারোগেসির কথা বলতে চেও না আবার। সেখানেও কোনো না কোনো পুরুষের ভূমিকায় থাকে। বাজে কথা ছাড়ি, সমস্যা একজনেরও হতে পারে, আবার দুজনেরও হতে পারে। দুজনে যাব। কিন্তু আমার কি মনে হচ্ছে জানো? কি? বল এবার গোল পোস্টে ঢুকে গেছে। মিটি মিটি হেসে বলল নফিল। অমনি একটা কিল বসালো দিদিটি ওর বুকের উপর। ঘরের মধ্যে মন্ত্রীদের কথা বলার ম্যানার্স এত ডার্টি হয়? হাসিটা আরো চওড়া হলো নফিলের। ইচ্ছা করেই থামালো না হাসে। তা দেখে দিদিটি কয়েক দফা
চিমটি কাটলো, ওকে হুঁশিয়ারি দিল। আমি তোমায় কিন্তু মাফ করিনি, বুঝেছো? কি? কপট আতকে ওঠা ভঙ্গি নওফিলের। তারপর চেহারায় মেকি অনুনয় ফুটিয়ে তুলে বলল, রহম করো শরণ, মাফ করে দাও না রে। আমার ধৈর্য ক্ষমতা চলে গেছে, বয়স বাড়ছে কিনা, তাই বিছানায় ডিস্টেন্স মেনটেন করার মতো বীরত্ব দেখানোর ক্ষমতা আমার নাই। এমন ভাবে বলছো যেন আগেও ছিল। চকিতেই বক্রতি করে বসলো দিদিতে। ছিল না? ফার্স্ট নাইটের কথা ভুলে গেলে? সে রাতে আমার উত্তেজক মেডিসিন খাইয়েছিল তোমার ভাই আর বন্ধুরা, মনে নেই না? আর বিয়ের প্রথম দিনগুলো, সেই দিনগুলোতে কে ছটফট করতো, কে কান্নাকাটি করতো? নওফিলের উপেক্ষার কথা মনে পড়তে 4 বছর আগের অভিমানের মতোই আজও কিছুটা অভিমান করলো দিদিতে। ওর সঙ্গে রাগের চোটে তখন সংযম দেখাতেও নওফিল আর সুযোগ পেলেই 2-4টা বাঁকা কথা শুনিয়ে দিতে ছাড়তো না। একবার তো বিছানায় আসার আহ্বান জানি কত বড় অপমান করে বসেছিল তাকে, কত বাজে কথা শুনিয়েছিল সেদিন। বর্তমানের অভিমানগুলো দূর হলো না এখনো পর্যন্ত, সাথে যুক্ত হলো পুরনো দিনের অপমানগুলো। এক ধাক্কায় নওফিলকে কোল থেকে সরিয়ে পা গুটিয়ে বসলো সে, জানিয়ে দিল। ভুলিনি দিনগুলো, ভুলবো না। হকচকি গেল নওফিল দিদির প্রতিক্রিয়ায়। ও তো স্রেফ বইয়ের মনটাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছিল, কিন্তু পরিস্থিতি এমনভাবে ঘুরে গেল যে হিতে বিপরীতই হলো। অস্ট্রেলিয়া আসার পর থেকে দুজনের মধ্যে একা মুহূর্ত আসছিলই না। গত কয়েকদিনে আজই ওরা একাকী হতে পারলো না। এমন সুযোগ আগামী কদিনেও আর নাও আসতে পারে। সুযোগটা কাজে লাগাতেই হবে। সত্যি আজকাল সে নিয়ন্ত্রণ হারা অসহায় পুরুষ বনে গেছে। এই অসহায়ত্ব নিয়ে আজ রাতটা সে ঘুমাতেই পারবে না। দীর্ঘ জার্নি শেষে ইস্তাম্বুল বিমানবন্দরে পা রাখলো নওফিল। 2 দিন আগে অস্ট্রেলিয়ার পার্থ বিমানবন্দর থেকে উড়াল দিয়েছিল ওরা 4 জন। ঘন ঘন প্লেন জার্নিতে অভ্যস্ত না থাকার ফলে দিদির শরীরের অবস্থা এদিকে খুব খারাপ হয়ে পড়েছে। হঠাৎ প্লেনে থাকতে বমি হয়েছে অসংখ্যবার, ঘুমাতেও পারেনি সে খুব একটা। শরীরে অতি দুর্বল হয়ে গেছে যে নওফিল নিজের বুকের সঙ্গে জাপড়ে ধরে রেখেছে তাকে। ইমিগ্রেশন সংক্রান্ত কাজ শেষ করে ওরা বিমানবন্দর থেকে বেরিয়ে আসার পথে ইয়াসিফ জিজ্ঞেস করলো মাহফিসাকে। আমাদের আগমন বার্তা পেয়ে তোমার বন্ধু আবার পালিয়ে যাবে না তো? ক্লান্ত চেহারায় মৃদু হাসলো মাহফিসা, বলল, 4 বছর যাবৎ পালালো তো তোমাদের থেকে, আর কত পালাবে বলো? নওফিল নীরবে শুনছিল ওদের কথোপকথন। মাহফিসার শেষ কথাটা শুনে ইয়াসিফের দিকে তাকালো ও। সে মুহূর্তে 2 ভাইয়ের দৃষ্টি মিলন ঘটল, যেন 1 সেকেন্ড ওরা চোখে চোখে কথা বলে নিয়েছে। ট্যাক্সি ঠিক করলো মাহফিসাই। গাড়িতে ওঠার পর দিদিতি মাথাটা এলিয়ে দিল সিটে। নওফিল বলতে চাইলো মাথাটা যেন ওর কাঁধেই রাখে, তা যেন বুঝতে পেরেই বলে বসলো দিদিতি। এবার রেস্ট দিই তোমার শোল্ডারকে, ফেরার সময় তো আবারও দখল নেব। হাসতে পারলো না নওফিল বইয়ের রসিকতায়। হঠাৎ করে ওর একটু বেশি চিন্তা কাজ করছে দিদির জন্য। স্যামুয়েলের ফার্ম হাউস থেকে ফেরার পর থেকে দিদির শরীর মন দুটোরই পরিবর্তন লক্ষ্য করেছে ও। সেদিনের কথা, নতুন জায়গা, নতুন নতুন বহু সত্যের মুখোমুখি হয়েছে সে। রাতটা ঘুমাতে পারেনি নওফিল। দিদিতে অবশ্য জেগে থাকার সুযোগ পায়নি ওর মতন। বাবা মা তাকে ভুলে ভালোই ছিল, এই কষ্টগুলো ভুলে ব্যস্ত হয়ে পড়েছিল সে। হঠাৎ নওফিলের দেওয়া কষ্টগুলো নিয়ে, কারণ পৃথিবীতে এই পুরুষটির থেকে ওর আপন কেউ ছিল না কোনো দিন, নেই আর হবেও না কেউ কখনো, যার জন্য আর কারো দেওয়া ব্যথা ওকে ব্রাশ করতে পারলো না। পারলেও নওফিলের দূরত্ব প্রতিদিন ওকে কঠোর অভিমানী করে তুলেছিল। সেই অভিমান তো 2-1 মাসেও শেষ হবার নয়। সব থেকে আপন বলেই তো সব থেকে বেশি রাগ, অভিমান আর প্রত্যাশা কেবল এই মানুষটিকেই ঘিরে। এই উপলব্ধি কিন্তু বাবা মাকে কাউকে ঘিরে তেমনটা অনুভব হয়নি তার। সে কষ্ট পেয়েছে ঠিকই, কিন্তু কোনো প্রত্যাশা রাখেনি বলে অনায়াসে সেই কষ্টকে দূরে সরিয়ে রাখতে পেরেছে। বইয়ের অভিমানকে দেহগত পরিশ্রমে পরাজিত করতে গিয়েও নওফিল ক্লান্ত বানিয়ে ফেলে বউকে। তারপর ঘুমে ঢুলে পড়ে দিদিতে। নওফিল তখন বাধা দেয়নি। সে রাতটা তার ভীষণ একা থাকা জরুরি ছিল, অনেক কিছু ভাবনার ছিল। স্যামুয়েলের সঙ্গে সে রাতে আরেকবার কথা হয়েছিল ওর। জাইন মাহতাব আর আয়মান মেহরিনের ব্যাপারে তিনি অনেক কিছু বলেও আবার কিছুই যেন বলেননি ওকে। বলা ভালো, বলতে চাননি। তাছাড়া
পরদিন সকালে স্যামুয়েলের আচরণ আচমকাই বদলে যায়। তার চোখে নিজের জন্য কেমন নিখাত মায়া দেখতে পাচ্ছিল নফিল। সব থেকে বড় অবাকের বিষয়, যে সম্পদের জন্য ওকে এতগুলো বছর নজরবন্দি করে রাখা হলো, সেই সম্পদের 10% শেয়ার ওকে লিখে দিতে চাচ্ছিলেন বিনা সংকোচে। ও তাতে রাজি না হলেও দিদির নামে তা লিখে দিবেন বলে জেদ ধরেন। এ নিয়ে ছেলে লিয়ামের সঙ্গে বেশ বাক বিতণ্ডা হয়েছিল। শেষ পর্যায়ে রেগে মেগে স্যামুয়েল ছেলেকে বের করে দেন কটেজ থেকে। একটা রাতের ব্যবধানে স্যামুয়েলের এই পরিবর্তন সবাইকে অবাক করলো। নফিল বুঝতে পেরেছিল গোটা রাতে ও যেমন বাবা মা আর বোনকে নিয়ে চিন্তা করে ঘুমাতে পারেনি, তেমন স্যামুয়েলও হঠাৎ করে কাছের বন্ধু জাইনকে নিয়ে নস্টালজিক করেছিলেন সারা রাত। তারা অতীতের জীবন বাজি রেখে কতবার একে অপরকে বাঁচিয়েছে তার হিসেব নেই। স্বার্থপরতা উবে গিয়ে বন্ধুর জন্য হঠাৎই অসীম মন কষ্টে কাঁদতে থাকে তার হৃদয়টা। বুলটিনটিত মনুষ্যত্ব বহু বছর পর ফিরল তার। কেবল কয়েকটি ঘন্টা নফিলের সান্নিধ্য পেয়ে। নফিলের চিন্তার কৌশল ও নিরহংকার হৃদয়ের পরিচয়, স্বচ্ছ ব্যক্তিত্বের ধার আর কোমলতা, অথচ কঠোর বাস্তববোধের আদলে জীবন দর্শন, সব কিছুই স্যামুয়েলের মাঝে নতুন করে মনুষ্যত্বের জন্ম দিয়েছে। ভাবিয়েছে নিজের প্রথম সন্তানকে ভুলে থাকার অপরাধকেও। খুব অনুরোধ করেছিলেন দিদি থেকে যাক কটা দিন তার কাছে। নওফিলকে বলেছিলেন তার মেয়েটাকে নিয়ে এখানেই থেকে যেতে। জাইনের তৈরি বাড়িটা সরকারের নিলামে তুলেছিলেন, সেই বাড়িটাই নওফিলকে উপহার দিবে বলে লোভও দেখিয়েছিলেন। কিন্তু কোনো কিছুতেই নওফিলের এক সিদ্ধান্তে অনর মনটাকে টলাতে পারেননি। জবাবে শুধু তাকে বলেছিল, নওফিল, আমার সেই ঘর, সেই সম্পদ ফিরে পেয়ে লাভ কি? যে ঘর, যে সম্পদের মালিকই ফেরারি হয়ে গেল। টেলর, আমি তোমার মেয়ের সঙ্গে প্রশান্তিতে বাঁচতে চাই। ওই ঘর, ওই সম্পদ আমাকে প্রশান্তির নিঃশ্বাসটুকু নিতে দিবে না। এরপর আর কিচ্ছু বলার থাকতে পারে? স্যামুয়েল ভীষণ দুশ্চিন্তা আর মর্মপীড়া নিয়ে বিদায় দিয়েছিলেন ওদের। তবে শেষ বিদায় নয়, নওফিলও কথা দিয়েছে তাকে। মেয়ের সঙ্গে কটা দিন কাটানোর সুযোগ তাকে দিবে সে। চিরচারিত সব বাবাদের মতন স্যামুয়েল বিদায় দেওয়ার সময় জাইমাকে বলতে ভোলেননি, খেয়াল রেখো আমার তিয়ার। মুচকি হেসে ইশারায় সায় দিয়েছিল তখন নওফিল, কিন্তু নওফিল জানতে পারেনি বিদায়ের পূর্ব মুহূর্তে দিদিকেও বলেছিলেন তিনি। ওর পাশে থেকো সোনা, আগলে রেখো ওকে। এরপর দুটো দিন জেরিনের কাছে কাটিয়ে তুরস্কের ফ্লাইটে চড়ে বসে ওরা। 3 রুমের বেশ পরিপাটি একটা ফ্ল্যাট। এদিন আন্টির রেখে যাওয়া অর্থটা ব্যয় করছে এই ফ্ল্যাটের ভাড়ার পেছনে, আর ওর পিএইচডির খরচ বহন করছে আঙ্কেল এডওয়ার্ড। কথাগুলো মারিয়ামের ফ্ল্যাটের দরজার সম্মুখে দাঁড়িয়েই বলছে মাভিসা। নীরবে তা শুনে যাচ্ছিল নওফিল আর ইয়াসিফ, কিন্তু দিদি চুপ করে থাকতে পারলো না। জিজ্ঞেস করলাম, ইংল্যান্ড থাকতে এখানে পিএইচডির সিদ্ধান্ত নিলে কেন মারিহাম? মাভিসা ম্লান হাসিটুকু দিতে পারলো না দিদির প্রশ্নের জবাবে। তাকে চুপ থাকতে দেখে দিদির মনে সন্দেহ কৌতূহল ছপড়ে যাচ্ছে। কিছু একটা লুকিয়ে চলেছে মাভিসা শুরু থেকেই। সেটা গত 4 দিনে ভালোভাবে টের পাচ্ছে দিদি। নিজের মনে সন্দেহের উদ্রেক হওয়া ব্যাপারটা সে নফিলকেও জানিয়েছে, কিন্তু নফিল নির্বিকার ঠঙ্গে বলে দেয় মাভিসাকে নিয়ে অতশত না ভাবতে। বিরক্ত হয়ে তাই ইয়াসিফকেও জানিয়েছিল দিদি। জবাবে ইয়াসিফ বলেছিল, লোকলেই বা কি, মেয়ে নিজে থেকে এসে ধরা দিয়েছে আমার কাছে, আর যে সহজে নিস্তার নেই তা মাবিসা ভালো করে জানে। এরপর দিদির চিন্তা ভাবনার শাখা প্রশাখা আরও বাড়তে থাকে। ও বুঝতে পারে এরা দুই ভাই নিজেদের মধ্যে কিছু একটা পরিকল্পনা করে রেখেছে বা কিছু একটা ভেবে রেখেছে, যার জন্য মাভিসার কথা লুকানো নিয়ে কোনো হেলদোল নেই তাদের। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে আমাদের? জেরিন আন্টির সিকিউরিটি টপকা তো এত সময় লাগেনি। মেজাজের সঙ্গে বলে উঠল ইয়াসিফ। মারিয়ামের বাসা লক করা। মাভিসা তাই টেলিফোন বুথ থেকে মারিয়ামের নাম্বারে কল করেছিল আর 20 মিনিট আগে ওদের 10 মিনিট অপেক্ষা করার কথা বলে মারিয়াম জানায় ওদের প্রফেসরের গুরুতর কার অ্যাক্সিডেন্ট হয়েছে, বাঁচা মরার প্রশ্ন, তাই দেখতে তাকে এসেছে হাসপাতালে। 10 মিনিট অতিক্রম হয়ে এখন 15 মিনিট চলছে ওদের অপেক্ষার। দিদির মাথা ঘুরে উঠল এরই মাঝে। নফিল খেয়াল না করে ধপ করে পড়ে যেত মেঝেতে। সে মাথায় চোট পেত ভয়ঙ্কর। ওকে দ্রুত জড়িয়ে ধরে মাভিসাকে বলা, পানি দাও ফাস্ট।
পানির বোতল ইয়াসিফের কাছেই ছিল। ব্যাগ থেকে বোতলটা বের করে দিদি চোখে মুখে ছেটালো প্রথমে। জ্ঞান ফিরল কয়েক সেকেন্ডের মাঝে। মাথার ছাতিতে একটু পানি দে। নফিল বলল ইয়াসিফকে। তাই করলো ইয়াসিফ। হাতের আজলায় পানি নিয়ে তা চাঁদিতে ভালোভাবে আলতোভাবে চাপড়ে দিতে থাকলো। ওর তো দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে ভাইয়া। মাবিসা বলল নফিলকে, তা খেয়াল করে ইয়াসিফ কঠিন সুরে বলল। কোলে তুলতে পারছিস না? পাজা কোলে তুলে নিল নফিল দিদির দিকে। বিচ্ছিরি মেজাজ খারাপ নিয়ে ইয়াসিফ মারিয়ামকে যাচ্ছে তাই বলে গালি দিল। নফিলের গরম চাহনি তোয়াক্কা করলো না একদম। বলল অর্ডার। আমি কিছু খাবার কিনে আনি। প্লেন থেকে কিছু খাওনি, ঘুমাওনি ঠিক মতো, অসুস্থ তো হবে। হ্যাঁ, সেটাই ঠিক হবে। আমিও তোমার সাথে যাই, চলো। এত ব্যস্ত হও না প্লিজ। ও আমি কিছুই খেতে পারবো না মনে হয়, খেলেই বমি পাবে। তুমি চুপচাপ চোখ বন্ধ করে থাকো তো। মৃদু ধমকে বলে নফিল ইয়াসিফকে জানালো কি কি খাবার নিয়ে আসতে হবে। গ্যাস্ট্রিক হতে পারে এমন খাবার যেন না নিয়ে আসে, তাও সাবধান করে দিল। মাবিসাকে নিয়ে ইয়াসিফ 5 তলা থেকে নেমে গেল। ওদের যাওয়ার পর দিদিটি বলল, আমার ওয়েট কমেনি মিস্টার, আমায় নামাও, দাঁড়াতে পারবো আমি, সমস্যা নেই। লোক আসা যাওয়া করতে পারে যখন তখন, এভাবে দেখতে পেলে ব্যাপারটা মোটে দৃষ্টিনন্দন হবে না। তাই ভেবে দিদিটি কথা মেনে নিল নফিল। দিদিটিকে 2 বাহুর মধ্যে রেখেই মারিয়ামের ঘরের দরজা ঠেস দিয়ে দাঁড় করালো। তারপর লক্ষ্য করতে থাকলো দিদি শুকিয়ে যাওয়া মুখটা। তা খেয়াল করে দিদি জিজ্ঞেস করলো, ওকে শরণার্থীর মতো দেখাচ্ছে নাকি আমায়? এভাবে দেখছো কেন? আসলেই তাই লাগছে, যেন কতকাল খাবার পাও না। 2 দিন প্রায় না খেয়ে আছি, ঘুম ঠিক মতো হয়নি। এই অবস্থায় প্লেনের মধ্যে যে শরীরের অবস্থা আরো খারাপ হয়নি, সেটার কৃতিত্ব কি আমার গুড হেলথের না? কিন্তু খালি পেটে ঘন ঘন বাথরুমে যাচ্ছিলে কেন? চাপ দিলে কি করব? একটু পানি খাই কি না খাই চাপ দিতে শুরু করে। এর জন্যই তো পানি কম খেতে বলেছিলাম। গলার মধ্যে কি যেন দলা পাখি আছে মনে হচ্ছিল, শুধু জিভার স্বাদও পাল্টে গিয়েছিল, এখনো তাই লাগছে। এই জন্যই কিছু খেতে ইচ্ছে করছে না। নফিলের প্রখর চোখ জোড়া আরো গভীরভাবে লক্ষ্য করতে শুরু করলো দিদিটিকে। হিসাব মিলাতে ব্যস্ত ও স্যামুয়েলের কাছ থেকে ফেরার পর হঠাৎ করে খেয়াল করে দিদিটির চোখ মুখ শুকনো শুকনো। খাওয়াতে বেশ অবশ্য অরুচি ছিল না এই 4 দিনে, কিন্তু প্লেনে ওঠার পর থেকে শারীরিক অবস্থার পরিবর্তন হলো লক্ষণীয়। হতেই পারে পরপর জার্নির ফলে বমি হয়েছে, কিন্তু ঘন্টায় ঘন্টায় প্রস্রাবের চাপ, হঠাৎ করে গ্যাস্ট্রিক সমস্যা, এগুলো তবে কেন হচ্ছে? নিজের মুখের দিকে নওফিলকে এরকম তীব্র দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মস্করার সুরে হঠাৎ বলে উঠল দিদিতে, যেভাবে পলক না ফেলে দেখছো তাতে নিজেকে নেকেড মনে হচ্ছে নওফিল। চিন্তা সুতো কেটে গিয়ে হেসে ফেলল নওফিল। দরজায় গা এলিয়ে দেওয়া দিদিটির সঙ্গে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো মুচকি হাসতে হাসতে। আহ্লাদ আর আদরের সহসা চুমু খেলো দিদিটির অনাদ্র ঠোঁট দুটোতে। চমকে গেল দিদিটি, ভাবনাতীত ছিল কিনা। কপট শাসনে বলে উঠল, বুদবুদি গেছে নাকি? কোথায় আছি সেই খেয়াল নেই। আমার বউয়ের সুন্দর লাভ শেপের ঠোঁট দুটো ভেজা ভেজা দেখতে অভ্যস্ত আমি। শুষ্কতা ভালো লাগছিল না। দিদির নিম্ন ঠোঁটে বৃদ্ধা আঙ্গুল বুলাতে বুলাতে নফিল তা শুনে ফ্রিউ কুচকালো দিদিতে। তো আমার জিভেতে কি স্যালাইবাজ নেই? হেসে উঠল নফিল আবার। থাকলেই বাকি, কাজে তো লাগাচ্ছিলে না। গলাও শুকিয়ে এসেছে, সেখানে কি করে ভেজাবে? পানি তো ইয়াসিফ ভাইয়ের সঙ্গে করে নিয়ে গেল। আরও দুষ্টমির বাহানায় নফিল দিদিটিকে আবারও চমকে দিতে তার কণ্ঠে ঠোঁট মেশালো মাথা ঝুঁকিয়ে। সত্যি চমকিয়ে গেল দিদিটি। দ্রুত সতর্ক নজরে আশপাশ ঘোরালো, কেউ আবার এসে পড়ে কিনা। সেই সাথে নফিলকে ঠেলে সরাবারও চেষ্টা করতে থাকলো। অনবরত কটা চুমু খেয়ে ভিজিয়ে তুলেছে নফিল তার কণ্ঠের স্থানটুকু। তারপর নিজে থেকে সরে এলো ঠোঁটের কোনায় দুষ্টু দুষ্টু মুচকি হাসি ধরে রেখে বলা, ভিজেছে না দেখো, আর তৃষ্ণা পাচ্ছে না তো, তোমার শক্তিশালী চুমু আমার গলার ভেতরেও ভিজিয়ে দিয়েছে। 1 সপ্তাহ পানি না খেলে চলবে আমার। খুনসুটির মাঝে হঠাৎ কারো হিলে ঠক ঠক মৃদু আওয়াজ কানে এলো ওদের। দ্রুত দিদিটির থেকে একটু সরে দাঁড়ালো নফিল। পিছু ফিরতে দেখলো ওদের দুজনের থেকে 3 হাত দূরে একটা মেয়ে দাঁড়িয়ে পড়েছে। পরনে বুটকাট ডেনিম জিন্স প্যান্ট আর ইন করা চেক শার্ট, হাতে কিছু খাবারের ব্যাগ। মেয়েটির সঙ্গে চোখের মিলন ঘটল নফিলের। মূর্তি বুকের ভেতর রক্ত ছলকে উঠল, যেন ওর আম্মুকেই দেখছে ও। না, ভ্রম হতে পারে না।
তাই চোখ দুটো বুঝে আবারও মেলল। উচ্চতা মেয়েটির আম্মুর চেয়েও কিছুটা বেশি, কিন্তু শারীরিক গঠন এমনকি মুখের গড়ন অধিকাংশই ওর আম্মুর মতোই, কিন্তু পুরোপুরি নয়। কারণ মেয়েটির চোখ দুটো একদম ওর আব্বু আর দাদির চোখের মতোই ভাসা ভাসা, অথচ দৃষ্টি যেন ধারালো। আর আম্মুর চোখ দুটো ছিল ছোট ছোট আর ঠিক ওর চোখের মতোই শান্ত। হ্যালো বন্ধুরা, এই গল্পটি আজকে এখানেই শেষ। তবে রহস্যময়ী ছেলেটির গরিব মেয়ের বর এই গল্পের নেক্সট সিজন খুব দ্রুত আসবে, তবে সেটা খুব জলদি। এই লেখিকা খুবই অসুস্থ, যিনি গল্পটি লিখতেছিলেন, তো তার শারীরিক ঠিক হবে, দেন গল্পটা আবার আমরা আপলোড করব। তো সেই পর্যন্ত ধৈর্য ধরবেন। অবশ্যই গল্পটি দেওয়া হবে নেক্সট সিজনে, শেষ করে দিব। আর আপনাদেরকে অপেক্ষা করানোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। পড়শিটারির সঙ্গেই থাকবেন আর অবশ্যই গল্পটির সিজন 3 জন্য অপেক্ষা করবেন। তার সঙ্গে নতুন যে গল্প আসতেছে সেগুলো শুনবেন। দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না। আর অবশ্যই পড়শিটারির সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।